This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। গোটা রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে থাকছে একেবারে ব্রেকলেস বুলেটিন। তবে শুধুমাত্র আমি একা নয়, আমার সঙ্গে থাকছে মধুকল্পিতা এবং মঞ্জিরা। শীতের আমেজটা পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে বলুন তো? আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। একটু ঠান্ডার আমেজ পেতেই বাঙালি কিন্তু আশায় আশায় বুক বাজছে। আর এদিকে রাজনীতির গনগনে আজটা কিন্তু ভালো মতোই টের পাচ্ছে এসআইআর আবহে ফুটতে থাকা বাংলা। রাজনীতির আবর্তে একের পর এক মৃত্যু, মিছিল, চাপানুতর ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। বঙ্গ রাজনীতিতে ঘটনার ঘনঘটা, ভোটমুখী বঙ্গ কতই না রঙ্গ। শুভেন্দু অধিকারী তার মুখে জানেন তো এসআইআর আবহে আবার 3D মানে ডিটেক্ট করা, তারপর ডিপোর্ট করা দেয়া, এরকম 3D তথ্য তো শুভেন্দু অধিকারী দিয়েছে। মানে 1 মাসের মধ্যে বাংলাদেশি মুসলিমদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি শুভেন্দু। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, তার কাছে যাবো। তবে শুভেন্দু অধিকারী কি বলেছেন এখন শুনুন। কাজটা পুলিশের, পুলিশ করে না। অন্য রাজ্য পরিষ্কার করেছে, ইউপি করেছে, হরিয়ানা করেছে, দিল্লি করেছে, আসাম করছে, গুজরাট করেছে, এরা করছে না। বিজেপিকে আনুন, ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআরে, ডিপোর্টটা হবে না। ডিপোর্টটা করতে গেলে বিজেপিকে আনতে হবে। বাংলার পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন। 30 দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে, আউট অফ ইন্ডিয়া করেছে, বিজেপি করবে। অমিত শাহজি পাটনায় 3টে কথা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। 2টো কাজ হয়ে যাচ্ছে, ডিটেক্ট, ডিলিট, একটা বাকি থাকছে। তার জন্য বাংলার মানুষকে বিজেপিকে আনতে হবে। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই তত্ত্বই দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। তন্ময় দা, বারবার এই 3D তত্ত্ব দেওয়া হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দেওয়া হবে, রাজ্য থেকে বের করে দেওয়া হবে, কি বলবেন? শুভেন্দু বাবু পুরো সংবিধান সব ভুলে গেছেন। উনি কোন মানসিক অবস্থার মধ্যে আছেন বোঝা যাচ্ছে না। এই যে ডিপোর্ট করার কথা, ডিপোর্ট করার ক্ষমতা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। একটা রাজ্যে কোন সরকার থাকবে না তার উপর দাঁড়িয়ে এটা নির্ভর করে না। এখন প্রশ্ন হচ্ছে অমিত শাহর জায়গাটা যদি অমিত শাহ ছেড়ে দিয়ে থাকে শুভেন্দু অধিকারীকে, তাহলে বলতে পারছি না কি হয়েছে। আদারওয়াইজ উনি সংবিধানও জানেন না, জানেন নিশ্চয়ই, ভুলে গেছেন বা মানসিক চাপে আছেন, কিছু একটা হয়েছে, সংবিধান বিরোধী কথা বলছেন। আর বিজেপি এলে ওটা হবে, বিজেপি কোনদিন আসবেও না, আর এইসব জিনিস হবেও না। কারণ হচ্ছে রোহিঙ্গা নেই। রোহিঙ্গা সারা ভারতবর্ষের মধ্যে কটা রোহিঙ্গা আছে? যেখানে আছে সেখান থেকে ডিপোর্ট করুক। রোহিঙ্গা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। এসআইআর আবহে আবার মৃত্যু, আবারও এসআইআর আতঙ্কের কারণেই আত্মঘাতী হয়েছেন এমনটাই অভিযোগ সামনে আসছে। জলপাইগুড়ির ঘটনা, এখানে স্ত্রীর নাম নেই 2002-এর লিস্টে, তাই নরেন্দ্রনাথ বাবু আত্মঘাতী হয়েছেন এমনটাই দাবি করছে পরিবার। নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। নীলেশ্বর, পরিবার কি বলছে, পুলিশ কি বলছে? দেখো মঞ্জিদা, এই যে পরিবার রয়েছে, যে মৃতের পরিবার, এই তো নরেনবাবুর স্ত্রী, তারা রীতিমতন ভোট দিতেন। কিন্তু এই যে তালিকা যখন বেরোলো, সেই তালিকায় দেখা যাচ্ছে যে 2 স্ত্রীর নাম নেই। আর এতেই তিনি কিন্তু প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং এই গত 2-3-4 দিন ধরে তিনি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছিলেন। একবার পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন, একবার পঞ্চায়েত সদস্যের কাছে যাচ্ছিলেন, একবার প্রতিবেশীর কাছে যাচ্ছিলেন। তার একটা যে তার কি হবে, এই আতঙ্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। বেশ, এবং নজর রাখো। ধন্যবাদ।
যে মারা গেল সে আপনার কে হয়? বড় হয়। আপনার বর। তো এখন কথা হচ্ছে যে ভোটের যে লিস্টের নাম, তাতে কি আপনার নাম ছিল না? না, আমার নাম নাই, আপনার বরের ও আছে। ওর আছে। তা আপনি কি ভোট দিতেন আগে? আপনি আগে ভোট দিতেন? হ্যাঁ, ভোট না দিয়ে আসেছি। তাহলে কি 2002 যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম নেই। হ্যাঁ, এই নিয়ে একটু টেনশন করতে, কয়দিন থেকে টেনশন করে আমরা তো বুঝাই সবাইকে যে কি যা বসিরে যা হবে আমাদেরও তাই হবে, তুমি এত টেনশন করতেছো কেন? এই করতে করতে কয়দিন খাচ্ছে বেড়াচ্ছে, ওই টেনশনে আছে। আর ওগুলাই টেনশন করছে কি হবে কি নাই, আমাদের ভোটটা ওরা 2জন কাদের ভোটের লিস্ট নাই, আমাদের আছে, এইটাই টেনশন করছে সবসময়। এই টেনশনেতে মানে দুই স্ত্রীর নাম নেই, বুড়ো বয়সে দুই স্ত্রীর থেকে আলাদা হতে চায়নি, সেই কারণে ওটাই চিন্তা। এসআইআর আতঙ্কে একজন নরেন্দ্রনাথ রায় সেই ব্যক্তি আত্মহত্যা করেছে। তার ওয়াইফের নাম 2002 লিস্টে নেই। এই আতঙ্কে আমাদের পঞ্চায়েত সদস্যের কাছে উনি 3 দিন থেকে যাতায়াত করার পরে যেই দেখছে ওনার স্ত্রীর নামটা নেই, আমার নাম আছে, স্ত্রীর নাম নেই, এই আতঙ্কে অবসাদে ভুগছিলেন সে, সেই কারণেই এই আত্মহত্যা। তৃণমূলরা এটাতে বেশ মানে কায়দা কৌশল করে নানা রকমের, যেমন আমাদের দিদি ভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না, এটা এনআরসি হচ্ছে। আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না যে এসআইআরটা হলে কতটা সুবিধা কতটা অসুবিধা। এটা এসআইআর হয়ে মারা যায় নাই, ওনার কোনো একটা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য সে আজকে হ্যাঙ্গিং করেছে। রাজ্যে এসআইআর ঘোষণার পরে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর ঘটনা। সেই মৃত্যুর ঘটনার পর একটা শোরগোল পড়ে গিয়েছিল, রাজনীতির মহলে একটা শোরগোল পড়ে গিয়েছিল এই মৃত্যুকে কেন্দ্র করে। আমরা দেখেছিলাম যে সেই সময় তৃণমূল কংগ্রেস তারা মিছিল পর্যন্ত করেছিল এবং এরপরেই এক এক করে আপনাদেরকে জানাই উলুবেড়িয়া, ইলামবাজার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের রামনগর, ডানকুনির ঘটনা, প্রত্যেকটা জায়গার ঘটনা আপনাদের দেখিয়েছি আর তা নিয়েই রাজনীতির জল ঘোলাও দেখিয়েছি। আর এই প্রেক্ষাপটে গত 24 ঘন্টা রাজ্যে 5 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তৃণমূলের সেই একই অভিযোগ, এসআইআর আতঙ্কেই নাকি তাদের মৃত্যু হয়েছে, যা নিয়ে রাজ্যের শাসক শিবিরের দিকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির কটাক্ষ, এবারে গাছ থেকে পড়ে মৃত্যু হলেও এসআইআর আতঙ্কের কথা বলবে তৃণমূল। আর এই এসআইআর আবহে রাজ্যে যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটছে না, প্রত্যেকটা মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানুতর এই মুহূর্তে তুঙ্গে। এবং কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন, এত তাড়াহুড়ো কিসের? পাল্টা বিজেপির সুকান্ত মজুমদার তিনি কি বলছেন জানেন? যেখানে রাজ্যে মৃত্যু হচ্ছে সেখানেই এসআইআর খুঁজছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে যেটা 2002 সালে 2-2.5 বছর ধরে হয়েছে, ভোটের পর হয়েছে, সেটা এই 2-3 মাস সময়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার কোনো পরিকাঠামো প্রপার নেই, সবাইকে বিএলও ফর্ম দিতে পারছেন না, ঠিক ভাষার ফর্ম ঠিক লোকের হাতে পৌঁছচ্ছে না, যে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। মানুষকে বলা হচ্ছে এতজনকে বাদ দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। মানুষ চাপটা নিতে না পেরে কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এর জন্য দায়ী বিজেপি এবং জাতীয় কমিশন নির্বাচন। এখানে পরিবার থেকে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে এসআইআর বা এনআরসি আতঙ্কে উদ্বিগ্ন, চিন্তিত, অবসাদ, হতাশা, মানসিক চাপ, সেইখানেই অভিযোগটা উঠছে। ফলে আমরা কেন রাজনীতি করতে যাই? এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে, এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। এটা খবর দিই আপনাদের, 12,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ, 3 মাস ধরে বন্ধ। পূর্ব মেদিনীপুরের ময়নার ঘটনা এটি। কিন্তু এখানে কি জানা যাচ্ছে যে বিজেপি পরিচালিত 9টি পঞ্চায়েত একই ছবি, সেখানেও বঞ্চিত হচ্ছেন প্রায় 3,000 মহিলা। অভিযোগ বিজেপির এবং 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আচ্ছা, আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি? আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢোকেনি? হ্যাঁ, 3-4 মাস হয়েছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ।
টাকা ঢুকেনি? না। চেক করতে এসছে? কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? 3 মাস ঢুকেনি। 8 নম্বর আমরা বিজেপিতে ভোট দেই বলে এই জন্য আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করি। বক্তব্য শুনলেন। কনিষ্ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। কনিষ্ক, এই যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, সেটাই কি কারণ? আসলে কি জানতে পারছি আমরা? দেখেন, আমাদের বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে যে যেহেতু বিজেপি এই পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত দুটি অর্থাৎ গজিনা এবং বাচ্চা, মানে এই কারণেই মূলত এদের বিগত 3 মাস ধরে এদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে রাখা হয়েছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও সমগ্র বিষয়টা খোঁজ খবর নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিতে সাধারণ মানুষের বা মহিলাদের ভিড় জমেছে এবং তারা পরিষ্কার বলছেন যে গত 3 মাস ধরে তারা পাননি। শুধুমাত্র যে এই গজিনা বা বাচ্চা গ্রাম পঞ্চায়েত নয়, এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাননি। সব মিলিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দিচ্ছেন সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তিনি এতদিন সমস্যাটা দেখেননি কেন? দেখো, এটাই কিন্তু প্রশ্ন যে বিগত 3 মাস ধরে না পেয়ে বাধ্য হয়ে বাড়ির মহিলারা তারা যখন পঞ্চায়েত অফিসে আসছেন সমস্ত তথ্য জানার জন্য তখন জানতে পারছেন, কিন্তু তার আগে কেন এই বিষয়টা পদক্ষেপ নেওয়া হয়নি? যদিও সমগ্র বিষয়টা জেলা প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়েছেন, মানে টেকনিক্যাল বিষয়ের কারণে দোষ চাপিয়ে রীতিমতো বিষয়টা দায় সারা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন, ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি। ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভান্ডার এটা বন্ধ আছে? উনি তখন বললেন না, সারা ময়নার বন্ধ নেই, কেবলমাত্র বাক্সা এবং গজিনা অঞ্চলের বন্ধ আছে। আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। যদি কালকের মধ্যে সুরা না হয় আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোংরামি করেছে শাহজাহান আলী, তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়েছি। 2টো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। কেন হয়নি? ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। প্রথমে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আর এবারে হাইকোর্টও একই নির্দেশ দিল। 100 দিনের কাজ শুরু করতে হবে, এই নির্দেশ এবারে দেওয়া হলো। নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বকেয়া নিয়ে 1 মাসের মধ্যে হলফনামা জমার নির্দেশ। গত 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরুর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র, সেই মামলাও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রকল্পের কাজ শুরু করতে অসুবিধা নেই, হাইকোর্টে জানালো কেন্দ্র। ভোটেও হেরেছেন, কোর্টেও হেরেছেন, আবারও তাই হয়েছে। আর কত करारा जवाब थप्पड़ कितना मिलेगा, कितना थप्पड़ खाएंगे? निर्लज्ज साधारण मानुषদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি ফোন করে বলেছেন 100 দিনে কাজ এর টাকা বন্ধ করে দাও বাংলায়, ভুল করেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর মানুষও সেটা প্রতিবাদ করেছে, কিন্তু তারা কিন্তু কাজওয়ারি করছে। জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, প্রান্তিক মানুষের টাকা, এইগুলো নিশ্চিতভাবে তারা পাক, এটাই আমরা চেয়েছি, কিন্তু দুর্নীতিমুক্তভাবে। হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় বারংবার করে এই দুর্নীতির কথা উল্লেখিত হয়েছে। দুর্নীতি হলেই এই টাকা আবার সংকটের মুখে পড়বে। এই টাকাটা বন্ধ হওয়ার পেছনে সবথেকে বড় কারণ ছিল দুর্নীতি। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই স্বীকার করে নিয়েছে। এটা মানুষের কাছে আগে বলুন। শুভেন্দু অধিকারীর বঙ্কিম শ্রদ্ধা ঘিরেও উত্তেজনা। তিনি কলেজ স্ট্রিটের বঙ্কিম স্মৃতি গ্রন্থাগারে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন গ্রন্থাগারে তারা, এমনকি রাস্তাও খুঁড়ে রাখা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন শুভেন্দু অধিকারী যাবে বলেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছিল। গ্রন্থাগারে তালা, রাস্তা ঘেরাও করা নিয়েও বিতর্ক। শুভেন্দু অধিকারী যাতে আসতে না পারেন, মমতার কাণ্ডটা দেখুন। আরে করে আটকানো যায়নি, আটকানো যায়নি। অভিযোগ করছেন যে এইভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, এই রাস্তা সম্পূর্ণ খুঁড়ে দেওয়া হয়েছে, তিনি আসবেন বলে। শুনতে এই রাস্তায় মানুষ হাঁটতে পারে? ইচ্ছা করে কালকে খুঁড়ে দিয়ে একেবারে এবড়ো খেবড়ো রাস্তা, সেখান দিয়ে শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এবং তিনি বলছেন যে স্বতঃপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে, তিনি আসবেন বলে। এবং এখানে তার সম্মান জানানোর জায়গা, শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেই এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে, তিনি
তিনি কিন্তু সম্মান জানানোর জায়গায় এলেন। বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার এটা, কিন্তু এখানে আসার পথে বেগ পেতে হয়। গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের, এবং বাইরেই কিন্তু সার্ধ শতবর্ষ পালন হচ্ছে। বাঙালি দেখুক, বাংলা বাংলা করে তো। ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা, আজকে তাকে সাহিত্য সম্রাট বলা। তার প্রতি আচরণটা মানুষ দেখুক। শুভেন্দু অধিকারী বলছেন এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে তাকে, একের পর এক বিজেপি নেতা তারা পড়ে যাচ্ছেন। ভাতাজীবীদের দেখান, ভাতাজীবীদের দেখান, শুভা প্রসন্নকে, অপর্ণা সেনকে দেখান, কৌশিক সেনকে। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। আমি কোনো মতে হাঁটতে হচ্ছে, কোনো মতে হাঁটা যাচ্ছে না এই রাস্তায়, তার কারণ একের পর এক বিজেপি নেতা তারা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন। এই রাস্তা সম্পূর্ণরূপে খোঁড়া। ক্যামেরা বন্ধু সুমিতকে বলবো, সুমিত একটু রাস্তাটার ছবি দেখাও। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা সম্পূর্ণরূপে এবড়ো খেবড়ো হয়ে আছে। বিজেপি নেতারা এখানে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে এগোচ্ছেন, তার কারণ এই রাস্তা দিয়ে কোনো মতে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এবং তুমি দেখো পরিস্থিতিটা, একের পর এক নেতা তারা পড়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী কোনো ক্রমে হাঁটতে পারছেন। আমরা আমাদের কাজ করে গেছি। রাষ্ট্র প্রথম, বন্দে মাতরম আমাদের জাগরণ, আমাদের সঞ্জীবনী মন্ত্র, আমরা এটা করে গেছি। চাবি দিয়ে আপনাকে আটকাতে পারলো, গেটে চাবি দিয়ে দেখান, বাংলার মানুষকে দেখান। এইভাবে পাথর থাকলে তো পা কাটবে। আমি তো জানি না এইভাবে পাথর রেখেছে। পাথর কেটে পা কেটে কি আটকানো যায়? আটকানো যায়নি, এটা তো দেখিয়েছে না। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, শুভেন্দু অধিকারী যাবে বলে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে, এরকমই তো অভিযোগ করছেন তিনি। তালাও দেওয়া হয়েছে গ্রন্থাগারে। দেখুন, প্রথম কথা, শুভেন্দু এটা জানা উচিত যে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম, বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামীদের স্লোগান ছিল। আর সেই স্বাধীনতা সংগ্রামীদের যারা ব্রিটিশের হাতে ধরিয়ে দিতেন তারা ছিলেন শুভেন্দু উত্তরসূরি, অর্থাৎ আরএসএস বা হিন্দু সমাজ। আজকে স্বাভাবিকভাবেই মানুষের ক্ষোভ তো থাকবেই। শুভেন্দু যাচ্ছেন, এর আগে ওই কলেজ স্ট্রিটের মানুষ তাদের ইতিহাস করেননি। অমিত শাহ যখন সভা করছিলেন বিদ্যাসাগর কলেজের সামনে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল বিজেপির লোকজন বাহিনী। যারা বাংলার মনীষীদের শ্রদ্ধা করে না, যারা বাংলার মনীষীদের মূর্তি ভাঙে, কে বলতে পারে আজকে হয়তো বঙ্কিম গ্রন্থাগারে গিয়ে সেখানে দূরস্তরাজ করতো? আমি জানি না এই কাজ কারা করেছেন, কিন্তু যদি কেউ করেও থাকেন হয়তো বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্যই করেছেন। আর শুভেন্দুর কোনো অধিকার নেই বঙ্কিমকে শ্রদ্ধা জানানোর, কারণ শুভেন্দুরা বঙ্কিমের বন্দে মাতরমের অপমান করেছিল। শুভেন্দুর উত্তরসূরিরা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত ব্রিটিশের দালালি করে। দেখুন, বন্দে মাতরম তৈরির 150 বছর পালন গোটা দেশে বিজেপি, এবং শুধুমাত্র বিজেপি কেন, এই পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি নিয়েছেন এবং বিজেপির প্রথম সারির নেতারা তারাও রয়েছেন এখানে। বিজেপির প্রথম সারির নেতারা এতে রয়েছে। বাংলার স্কুলে বন্দে মাতরম গাওয়া হয় না, অভিযোগ করছেন সুকান্ত। ভোটের জন্য বন্দে মাতরম নিয়েও রাজনীতি বিজেপির, অভিযোগ তৃণমূলের। আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতরম গাওয়া হচ্ছে না শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করার জন্য। বাঙালির গৌরবের কথা, আজকে যদি বাঙালি বাঙালির উদযাপন না করে, বাঙালি বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বাঙালিকে চিনবে কি শুধুমাত্র 26,000 চাকরি চুরির জন্য? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রচনার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে, যে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয়, তাদের হাতে অন্ততপক্ষে বাংলা এবং বাঙালি সুরক্ষিত নয়। যারা বন্দে মাতরম স্লোগানটার মর্ম বোঝেন না, যারা বন্দে মাতরম স্লোগানটা দিয়ে যারা প্রাণ বলিদান দিয়েছেন স্বাধীনতা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, সেই নরেন্দ্র মোদী এবং তার বাহিনী যারা কথায় কথায় বাংলাকে অপমান করেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, যারা জনগণমনকে অপমান করেন, তারা আজকে নাটক করছেন বন্দে মাতরম বলে। বন্দে মাতরম বলার কোনো নৈতিক অধিকারই বিজেপির লোকদের নেই। দেখুন, এই বাঙালি অস্মিতাকে শান দিতে আমরা বারবার দেখেছি, আর সেই বাঙালি অস্মিতাকে শান দিতে গিয়ে আবারও বিপাকে পড়লো বিজেপি। কেন বলছি এই কথা? কারণ যেমনটা দেখা যাচ্ছে, বঙ্কিমচন্দ্রের বন্দনা করতে গিয়ে এবারে রবীন্দ্রনাথকে অপমান। আমার সোনার বাংলার পর এবারে জাতীয় সঙ্গীতকে নিশানা বিজেপি সংসদের। আমার সোনার বাংলা গাওয়ার জন্য দেশদ্রোহের মামলার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার তারই দলের সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি তিনি দাবি করেছেন ব্রিটিশদের স্বাগত জানাতে জনগণমন
লিখেছিলেন রবীন্দ্রনাথ। সুপরিকল্পিতভাবে বাঙালি অপমানের অভিযোগ তুলেছে তৃণমূল। হেগড়ের বক্তব্য ব্যক্তিগত বলে দায় এড়িয়েছেন সুকান্ত মজুমদার। 11 ডিসেম্বর এই গান রচনা হয়েছিল, 27 ডিসেম্বর এই গান প্রথম গাওয়া হয়। এই গানের সঙ্গে পঞ্চম জর্জের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। খগেশ্বর নাকি বিশ্বেশ্বর হেগড়ে সেটা জানার কথা নয়, তিনি জানেন না, তিনি বিজেপির লোক, তিনি অপমান করে যাচ্ছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে গোটা বাঙালি জাতিকে। আমরা এটা ধিক্কার জানি। এটা একটা সুপরিকল্পিত একটা এজেন্ডা। ইদানিংকালে যে বন্দে মাতরমের সঙ্গে জনগণমনের মনে হচ্ছে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা এই এজেন্ডার এটা একটা সুদূর প্রসারী একটা কৌশল। যে রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো। দেখুন, ওনা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিম, হিজ ওন রেসপন্সিবিলিটি, আমাদের কোনো বিষয় নেই। এবার থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল সেখানে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি 2023-এ রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, তাহলে উড়িষ্যায় যদি রাজ্য সঙ্গীত থাকে এবং সেটা যদি বিজেপির কাছে চাপিয়ে দেওয়া না হয়, তাহলে বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখা রাজ্য সঙ্গীত যদি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকেন, একাধিক রাজ্যেই তো রাজ্য সঙ্গীত সত্যিই আছে, বিজেপি শাসিত রাজ্যও আছে, তাহলে সেইটা ফোর্স নয়। রবীন্দ্রনাথের নাম শুনলেই তাদের মনে হচ্ছে এটা ফোর্সফুলি চাপিয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে এই আপত্তি কেন? আমি তো বলছি কেননা তিনি হিন্দু মুসলমানের ঐক্যের একজন অগ্রদূত ছিলেন বলে। এমনিতে রবীন্দ্রনাথের গান একটা গাইবে, দেশপ্রেমের গান, এই সিদ্ধান্তে কোনো আমি ত্রুটি নেই, কিন্তু কটা গান গাইবে, রোজ এই গান গাইবে কিনা, এই সব সিদ্ধান্ত স্কুলের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। প্রার্থনায় তারা জাতীয় সঙ্গীত গাইতেও পারে, নাও গাইতে পারে, প্রার্থনায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। এই সিদ্ধান্তগুলো স্কুলের ওপর চাপিয়ে দিলেই ভালো হয়। জোর করে যান্ত্রিকভাবে গাইলে দেশপ্রেম জাগিয়ে উঠবে, এরকম ধারণার কোনো কারণ নেই। কেউ যদি রাত্রিবেলা স্বপ্ন দেখেন যে আমি প্রধানমন্ত্রী, আর তার ম্যানিফেস্টেশনটা সকালবেলা উঠে হয় যে আচার আচরণ শরীরী ভাষা দিয়ে নিজেকে প্রধানমন্ত্রী প্রমাণ করা, এবং তার দলের কিছু মানুষ যারা বিভিন্ন সময় স্লোগান দিয়েছিলেন পরবর্তী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, তো এটা তো আমরা দেখেছি। এগুলো আমাদের কি করার আছে বলুন? কোনো গান নিয়ে কোনো কবিতা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি নেই। বিজেপি গভর্নমেন্ট ইন ওয়েটিং, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূল কি করলো, তৃণমূল কি বলল, কে তৃণমূল থেকে চলে গেলেন, কে তৃণমূলে এলেন, এ নিয়ে তাদের কোনো উৎসাহ নেই। বারাসাতে সেখানে আরো একবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যেমনটা জানা যাচ্ছে, বারাসাতে সেখানে এবারে তৃণমূল সংসদ ভার্সেস চেয়ারম্যান, আর এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। দলের অন্দরের ফাটল আরো অনেকটা চওড়া হলো। ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন পুরপ্রধান, এমনটাই তিনি বলছেন। দীপঙ্কর রয়েছেন সরাসরি, দীপঙ্করের কথা শোনাবো। দীপঙ্কর, এই যে বারাসাতে তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে, তাতে তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, কিভাবে এটার মোকাবিলা তারা করবে? দেখো, মূলত যে বিষয় আসে, বারাসাত পুরসভার চেয়ারম্যান গতকাল থেকেই জল্পনা চলছিল তাকে রিজাইন করতে হবে। দলীয় হুইপে রিজাইন করেছেন, দলের সিদ্ধান্তে রিজাইন করেছেন, এমনটা বলছেন প্রাক্তন পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়। তিনি সন্ধ্যাবেলা প্রেস কনফারেন্স করে পরিষ্কার করে দেন যে দলীয় কারণে দল তাকে চাপিয়ে দিয়েছে, তাই তিনি রিজাইন করেছেন। যদিও দলের সভাপতি বারাসাত সংসদীয় জেলার কাকুলি ঘোষ দস্তিদার তিনি দুপুরবেলা বলেছেন যে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি রিজাইন করেছেন। ফলে এখানেই মতপার্থক্য। যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিলেন যে লোকসভা নির্বাচনে যে সমস্ত পৌরসভা লিড দিতে পারেনি, সেই সব পৌরসভার একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোথাও ঘাটতি হয়েছে এবং সেই ঘাটতিটাকে
মেকআপ করবার জন্য তারা বিভিন্ন জায়গায় রদবদল করতে পারে। তুমি জানো কিছুদিন আগে হারোয়াতে রদবদল হয়েছে, হারোয়াতের একাধিক জায়গাতে বিক্ষোভ হয়েছে। এক্ষেত্রে বিক্ষোভ যাতে না হয়, হয়তো সেই কারণে তৃণমূল কংগ্রেস এই গোপনীয়তা রক্ষা করছে। গতকাল রাত্রিবেলা সংসদীয় জেলা সভাপতি কাকুলি ঘোষ দস্তিদারের কাছে চিঠি আসে এবং সেই চিঠির কথা আজকে অশ্বনী মুখোপাধ্যায়কে বলেন সকালে এবং তাকে রিজাইন করতে বলা হয়। সেই কারণে তিনি রিজাইন করেছেন। যদিও কাকুলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন ব্যক্তিগত কারণে অশ্বনী মুখোপাধ্যায় রিজাইন করেছেন। এই যে কন্দল, এই যে ব্যক্তিগত একজন দুজন ধামাচাপা দেওয়ার আর কি চেষ্টা চলছে। ধন্যবাদ তোমাকে। উনি ব্যক্তিগত কারণ লিখেছেন, আমাদেরকে কিছু বলেননি, এটা নিজস্ব ব্যাপার। উনি পদত্যাগ পত্রটা দিয়েছেন উপপৌর প্রধানকে এবং উপপৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন। আপনাদের কিছু জানাননি? না, আগে কিছু জানাননি। ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেজিগনেশনটা দিলাম। এবার যেহেতু আমার সাংগঠনিক সভাপতি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আমাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন, ওকেও একটা চিঠি দিলাম যে ওর ইনস্ট্রাকশন মতো আমি ভাইস চেয়ারম্যানের কাছে রেজিগনেশন দিয়েছি। উনি বলছেন যে আপনি ব্যক্তিগত কারণে রিজাইন করেছেন। সেটা তো আমি বলতে পারবো না দিদি কেন এটা বলছেন, তবে আমি কিন্তু ওর ইনস্ট্রাকশনই ফলো করেছি, এটা আমি বলতে পারবো না। কিন্তু উনি আমাকে ওভার টেলিফোন ফোন করেই সকালবেলা বলেছিলেন। তার আগে আমার ভাইস চেয়ারম্যানকে বোধহয় উনি ফোন করেছিলেন কাউন্সিলরদের মিটিংয়ে ডাকার জন্য, এবং মিউনিসিপ্যালিটির যে আধিকারিককে ভাইস চেয়ারম্যান বলেছিলেন তিনি আমাকে ফোন করেন। ওই ফোনেই আমি ফার্স্ট জানি। গতকালকেও আপনারা কয়েকজন মানুষ আমার কাছে পৌঁছেছিলেন, আমি বলেছিলাম যে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশ দলীয় তরফ থেকে আসেনি। আর বিকেলের সুপার প্রাইম টাইমে আপনাদের এই মুহূর্তের বড় খবর দিই, সামনের সপ্তাহে জেল মুক্তির সম্ভাবনা কার? পার্থ চট্টোপাধ্যায়ের। এমনটাই জানা যাচ্ছে আলিপুর সিবিআই কোর্টে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড শেষ। তপজ্যোতি ঘোষের সাক্ষ্য নেওয়া হলেও সময়ের অভাবে সম্পূর্ণ হয়নি। আগামী সোমবার ফের সাক্ষ্যদানের পর্ব চলবে। এই সাক্ষ্যদান সম্পূর্ণ হলেই জামিনে জেল থেকে ছাড়া পেতে পারেন শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য। আরও একবার আপনাদের জানিয়ে রেখে এই মুহূর্তের সব থেকে বড় খবর, সামনের সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা। আলিপুর সিবিআই কোর্টে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড শেষ। তপজ্যোতি ঘোষের সাক্ষ্য নেওয়া হলেও সময়ের অভাবে সম্পূর্ণ হয়নি। আগামী সোমবার ফের সাক্ষ্যদান পর্ব চলবে। এই সাক্ষ্যদান সম্পূর্ণ হলেই জামিনে জেল থেকে ছাড়া পেতে পারেন শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য। এই মুহূর্তে সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সিজার, সামনের সপ্তাহে তার মানে জেল মুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়? সেরকমই সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। তার কারণ হচ্ছে এর আগেই তিনি একাধিক মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এই সাক্ষ্যদান পর্বটা শেষ না হওয়া পর্যন্ত তার জামিন মানে জেল মুক্তি হবে না, সেটাই আদালতের নির্দেশ ছিল। এই সাক্ষ্যদান পর্ব এর আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিছুটা বিলম্বিত হয় এবং যেটা এখন জানা যাচ্ছে যে আগামী সোমবারই হয়তো সাক্ষ্যদান পর্ব শেষ হবে এবং তারপরই তার জামিন প্রক্রিয়া এবং জেল মুক্তি প্রক্রিয়া, সেই জেল মুক্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং আশা করা যেতে পারে যে আগামী সপ্তাহের শুরুর দিকেই মঙ্গল বুধবারের মধ্যেই হয়তো তিনি জেল মুক্ত হতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আর এই মামলায় অভিযুক্ত এসপি সিনহা এবং আরও একজন, তারা তিনজন, সব মিলিয়ে তিনজনেরই জেল মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সিজার। জনের ক্ষেত্রে যে বেলটা সুপ্রিম কোর্ট দিয়েছেন, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা এবং পার্থ চ্যাটার্জি, তারা জামিনে মুক্ত হয়ে যাবে। বেল ওখানে দিয়ে দিয়েছেন, কি কন্ডিশন হিসেবে এটা ছিল, তারপরে বন্ড হবে। সেই অনুযায়ী আজকে শেষ সাক্ষী ছিলেন তপজ্যোতি ঘোষ। তপজ্যোতি ঘোষকে তাদের তরফে প্রসিডিউরাল পার্ট, কিছু নোটশিট এইগুলো দেখিয়েছেন, এগুলো করেছেন এবং আমরা ডিফেন্সের তরফ থেকে পার্থবাবুর জেরা কমপ্লিট হয়ে গেছে। আর এসপি সিনহা অ্যান্ড আদার্স, সুবীরেশ বাবু, এরকম আমি তাদের হয়ে করেছি কিছুটা, কিন্তু সময়ের অভাবে আজকে আমরা কমপ্লিট করতে পারিনি। সোমবারে আবার বাকি জেরা হবে। আশা করা যায় সোমবারই শেষ হয়ে যাবে। তিনটে কেসেরই একসাথে হচ্ছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী।